আপনার শ্রীগালের মতো ধূর্ত যেই জন, তার তো ছলনার কোনো অভাব হয় না। যে কোনো রকমের মানে আমাদের কুমিল্লার ভাষায় বলে ভাইল, ভাইল দেয়াতে পারঙ্গম, কোট আনকোট, এরকম একজন ব্যক্তিত্ব। সুতরাং তার সঙ্গে আপনি কথায় পারবেন কি করে? আর আর চট্টগ্রাম যেখানে মাইটি মাইটি আমেরিকার সঙ্গে তার সংযোগ, তিনি তো মিশন নিয়ে এখানে এসছেন। সিন্দাবাদের দৈত্যের কথা নিশ্চয়ই ভুলে যাননি। একবার কাঁধে চেপে বসলে তাকে কাঁধ থেকে সরানো পৃথিবীর সবচাইতে কঠিনতম কাজ। চট্টগ্রাম বন্দর কি আমরা হারাবো কিনা? দেখুন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারেন না, তিনি গায়বুল আলেম। কিন্তু এখন অবস্থা দৃষ্টি যে পরিস্থিতিতে পরিবেশে আমরা পড়ে গেছি, তাতে কোনো কিছুতেই আমরা কিন্তু আর অবাক হচ্ছি না। নির্বাচন ইস্যুতে সেনাপ্রধান যেটা বলেছেন এবং সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আপনার কি মনে হয় যে তাহলে এখানে বিএনপি, সেনাপ্রধানের বক্তব্য, এনসিপির বক্তব্য মিলে একটা সিদ্ধান্তে আসতে পারে নির্বাচন নিয়ে? দেখুন, আমাদের মাননীয় সেনাপ্রধান ইজ এ ম্যান অফ ইন্টিগ্রিটি। তিনি একেবারে শুরুর দিকে রয়টারকে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী নির্বাচন আয়োজনের জন্য 18 মাস অপেক্ষা করবে, আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। এবং তারপরে তিনি কিন্তু গ্যারান্টি দেননি যে এই সহযোগিতা থাকবে। যে কোনো মূল্যে 18 মাসের ফ্রেমওয়ার্কের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। এটা তো অনন্তকাল চলতে পারে না। আপনি নানান জাস্টিফিকেশন হাজির করলেন, এই স্থানীয় সরকার নির্বাচনের দোহাই দিলেন, রিফর্মের দোহাই দিলেন, তারপরে আপনার দোহাই দিলেন আপনার বিচারের, তারপরে যদি এখন করিডোরের দোহাই দেন, এটা অনন্তকাল ক্ষমতায় থাকার বাহানা হিসেবেই নেটিজনরা বিষয়টা সেভাবে দেখবে। এখন আপনার মতামত কি, করিডোর নিয়ে আসলে হয়েছেটা কি, মানে কতটুকু অগ্রগতি হয়েছে, কতটুকু হয়নি, সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার হতে চাই। বিষয় যেটি সেটি হচ্ছে মাইটি আমেরিকা, তারা যেই বিষয়ে একবার মনস্থ করেন সেখান থেকে কখনো সরে আসেন না। আজ হোক কাল হোক সেটি তারা বাস্তবায়ন করবে। এখন এটা হচ্ছে ম্যাথোলজিক্যাল ইস্যু। মাননীয় সেনাপ্রধান লেজিটিমেটলি বলেছেন যে এ ধরনের সেন্সিটিভ ইস্যু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারেরই নেওয়ার দরকার, রাজনৈতিক সরকারের নেওয়া দরকার। এটি ইন্টারিম গভর্নমেন্ট, যার একমাত্র কাজ নির্বাচন আয়োজন করা, আর কিছু নয়। কারণ প্রথম ইন্টারিম গভর্নমেন্ট যেটি আপনার এরশাদ পতনের পরে দায়িত্ব নিয়েছিল জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে, কোইন্সিডেন্টালি আমার শ্বশুর মহোদয় প্রয়াত চৌধুরী আমিনুল হক, তিনি সেই ক্যাবিনেটের একজন সদস্য ছিলেন। সেই জন্য আমি পারিবারিক এই সংযোগের কারণেও কাছ থেকে জানি যে আসলে নেচার অফ গভর্নমেন্টটা কেমন ছিল এবং তারা কিভাবে পারফর্ম করেছেন। আমাদের প্রয়াত ফখরুদ্দিন আহমেদ, সাবেক পররাষ্ট্র সচিব, তিনি সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হয়েছিলেন। তিনি দি কেয়ারটেকার নামে একটি গ্রন্থ রচনা করেছেন, সেখানেও কিন্তু বিশদ বর্ণনা আছে। তো সেই প্রথম অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোয়ালিটেটিভ ডিফারেন্স ইতিমধ্যে তৈরি হয়ে গেছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকারে। এটা একটা গোজেমেলে অবস্থা, এবং অনেক আগেই তারা কিন্তু সেই 3 মাস বা 90 দিনের যে সময়সীমা তা পার করে ফেলেছে, এবং এখন একটার পর একটা নতুন ইস্যু এনে তারা অনন্তকাল এই সন্তরণের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আপনার কাছে আজকে একজন দর্শক প্রশ্ন করেছে, উনি ত্রাণ চ্যানেল হিসেবে ব্যবহার করছেন এখন করিডোরের নাম পাল্টিয়ে। কি বলতে চাচ্ছেন উনি? খলিল সাহেব, যেটা আমাদের দর্শক বলেছে, খলিল সাহেব আবার করিডোরের নাম পাল্টিয়ে এখন তিনি ত্রাণ চ্যানেলের কথা বলছেন। আমি বললাম না, আপনার শ্রীগালের মতো ধূর্ত যেই জন, তার তো ছলনার কোনো অভাব হয় না। যে কোনো রকমের মানে আমাদের কুমিল্লার ভাষায় বলে ভাইল, ভাইল দেয়াতে পারঙ্গম, কোট আনকোট, এরকম একজন ব্যক্তিত্ব। সুতরাং তার সঙ্গে আপনি কথায় পারবেন কি করে? আর যেখানে মাইটি আমেরিকার সঙ্গে তার সংযোগ, তিনি তো মিশন নিয়ে এখানে এসছেন। সিন্দাবাদের দৈত্যের কথা নিশ্চয়ই ভুলে যাননি। একবার কাঁধে চেপে বসলে তাকে কাঁধ থেকে সরানো পৃথিবীর সবচাইতে কঠিনতম কাজ।
না, উনি কি এমন করেছেন যে ওনাকে সংবাদ সম্মেলন করে শফিকুল আলমকে সাথে রেখে তারপরে ওনাকে ব্যাখ্যা দিতে হলো যে এটা নিয়ে কিছু হয়নি? যেহেতু তিনি নিজ দায়িত্বে খলিলুর রহমানই স্বকণ্ঠে বলেছে। বলেছেন, কে কি বললো না বললো তাতে তার কিছুই যায় আসে না। এখন সেই রকম কথা একবার যখন আপনি বলে ফেলেন, এটা বন্দুকের গুলির মতো, একবার যদি আপনার ব্যারেল দিয়ে বেরিয়ে যায় সেটা কি আপনি ফেরত নিয়ে আসতে পারবেন? সেরকম একটা পরিস্থিতিতে তিনি পড়ে গেছেন। আর চট্টগ্রাম বন্দরে আসলে কি হচ্ছে, মানে চট্টগ্রাম বন্দরে কিছু ছবি আজকে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের সেনারা সেখানে। ও না, এটা আসলে আরো দক্ষিণে আমাদের যে দীর্ঘতম সমুদ্র সৈকত, সেইখানে এক ধরনের মহড়া চলছে, আপনার এক ধরনের প্রশিক্ষণের অংশ হিসেবে ফায়ার ফাইটিং, ইমার্জেন্সি, আপনার রেস্কিউ, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেই সংশ্লিষ্ট। চট্টগ্রাম বন্দর কি আমরা হারাবো কিনা? দেখুন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারেন না, তিনি গায়বুল আলেম। কিন্তু এখন অবস্থা দৃষ্টে যে পরিস্থিতিতে পরিবেশে আমরা পড়ে গেছি, তাতে কোনো কিছুতেই আমরা কিন্তু আর অবাক হচ্ছি না। যে যার মতো করে স্কোর করবার চেষ্টা করছেন। আর তাত্ত্বিক বিবেচনায় আপনার রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ, এটি সময় সময় অতীতে আমরা দেখেছি, প্রথম বিশ্বযুদ্ধের পরে একবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একবার, আবার এই গ্লোরিয়াস রেভলিউশন অফ 1990s তারপরে আরেকবার। একেবারে একসঙ্গে 15টি নতুন দেশের আবির্ভাব ঘটেছিল বিশ্ব মানচিত্রে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে যাওয়ার পর। তো সেরকম একটা পর্বের দিকে আমরা বোধহয় অগ্রসর হচ্ছি 2025-26 সালে। হয়তো দেখা যাবে রিড্রয়িং অফ দ্য ম্যাপ ইন থ্রু আউট দ্য গ্লোব আবারও ঘটবে বা সংগঠিত হবে। তো সেই ফেনোমেননের সঙ্গে সংশ্লিষ্ট এই কর্মকাণ্ড। এনসিপি নির্বাচন কমিশনের প্রতি এত ক্ষোভ কেন, মানে কেন নির্বাচন কমিশন এবং বিএনপির উপদেষ্টাদের পদত্যাগ চায় তারা? তারা তো খোলাসা করে বলেই দিয়েছেন যে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট এবং তারা বিএনপির প্রতি সদয়, এমনটি তারা মনে করেন। সুতরাং অনতিবিলম্বে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া দরকার, এটা তাদের দাবি। তাহলে কি বাকি উপদেষ্টা তাদেরকেও তারা মনে করেন বিএনপির স্বার্থ রক্ষা করছে, জনস্বার্থ না। তাহলে বাকি উপদেষ্টারা কি এনসিপি স্বার্থ রক্ষা করছে? এখন ধরুন কথার প্রেক্ষিতে কথা আসে, এখন যদি বিএনপি বা তাদের সমমনা যে দলগুলো আছে 12 দল, তাদের পক্ষ থেকে যদি এরকমের অভিযোগ হাজির করা হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং উত্তরের মানে উত্তরের প্রশাসক সম্পর্কে যেটা উঠে এসেছে হিজবুত তাহরীর, তো সেই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কিনা? মানে দেখুন, হিজবুত তাহরীরটা হচ্ছে এমন একটা এন্টিটি, ইটস এ গ্লোবাল মুভমেন্ট। আপনার ইখওয়ানুল মুসলিমের মতো বা জামাত ইসলামের মতো বিভিন্ন দেশে তাদের চ্যাপ্টার আছে। আমার জানা মতে 4টি দেশে তারা নিষিদ্ধ ঘোষিত নয়, বাকি অনেক দেশেই তারা ক্ল্যান্ডেস্টাইন অ্যাক্টিভিটির মধ্যে নিয়োজিত। এই মুভমেন্টের উৎপত্তি স্থল হচ্ছে আপনার জেরুজালেম, জেরুজালেম শরীফ, যেটি আপনার ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান সবার জন্যই পবিত্র আপনার এলাকা বা শহর বলে চিহ্নিত, তথা সেমিটিক সকল ধর্মের মানুষ এই নগরটিকে পবিত্র নগরী বলে মনে করে। এবং সেখান থেকে প্রসারিত হয়ে আপনার এটি ব্রিটেনে গেছে, ব্রিটেন থেকে আমদানি হয়েছে বাংলাদেশে। এবং শেখ হাসিনার শাসনামলে আমার মনে আছে মতিয়া চৌধুরী এবং মোনায়েম সরকার তাদের উদ্যোগে এই সংগঠনটির উপর ব্যান আরোপ করা হয়। সেই থেকে এটি চলছে এবং আপনার এই বর্তমান বিপ্লবী সরকার ক্ষমতায় আসার পরে আপনার তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে ব্যান তুলে নেওয়া হোক, এই কারণে যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন। আওয়ামী শাসনামলের শেষ সময়ে জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই সরকার আসার পর তা তুলে দিয়েছে। তো সেই কারণে তারা উদ্বুদ্ধে তারাও কিন্তু আবেদন করেছিল
কিন্তু বিধি বাম, উল্টো বুঝলি রাম, এরকম একটি অবস্থা হলো। আপনার তাদের যিনি মিডিয়া কোঅর্ডিনেটর, তাকে সিটিটিসি আটক করে নিয়ে গেল, এবং শেষ অব্দি তার ভাগ্যে কি ঘটেছে আমরা জানি না। এবং আপনার যাই ঘটুক না কেন, আপনার হিজবুত তাহরির ইজ এ ফাস্ট ডেভেলপিং মুভমেন্ট। বিভিন্ন পেশাজীবীদের মধ্যে তাদের আপনার ইনরোড যেটাকে বলে, সেটা ইতিমধ্যে সংগঠিত হয়েছে, এবং তাদের লক্ষ্য হচ্ছে আপনার সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা। দে ডোন্ট বিলিভ ইন ডেমোক্রেসি, তারা ভোট দিতেও চান না। তো ফলে তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চান, এবং কবি ইকবালের ভাষায় সারা জাহান হামারা, এইরকম তত্ত্বে তারা বিশ্বাসী। রাষ্ট্র কাঠামোয় তারা বিশ্বাসী নন। বাংলাদেশ রাষ্ট্রের যে চৌহদ্দি, তাতে তারা এই চার দেয়ালের মধ্যে আটকে থাকতে নারাজ। একজন প্রশ্ন করেছে যে সেনাপ্রধান কি মানে দেশের দায়িত্ব নেওয়া উচিত ছিল কিনা, সেটা আপনি কি মনে করেন? দেখুন, সশস্ত্র বাহিনী সবসময় ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। এখন প্রফেসর ইউনূসের সরকার যদি ব্যর্থতার পরিচয় দেয়, যেই প্রত্যাশায় তাদের আপনার দায়িত্ব দেওয়া হয়েছে দেশ পরিচালনা, সেটা তারা যদি মিজারেবলি ফেল করেন, তখন আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর আর কোনো উপায় থাকবে না সেই দায়িত্ব গ্রহণ করা ছাড়া। টু বি অনেস্ট, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন শুধুমাত্র সশস্ত্র বাহিনীর আপনার অতন্ত্র প্রহরাই সেটি নিশ্চিত করা সম্ভব। আর যদি সেখানেও আমরা ব্যর্থ হই, তাহলে হয়তো জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে আপনার ব্লু হেলমেট বাহিনীকে নিয়ে আসতে হবে, কিন্তু যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। এবং এই ব্যাপারে আমাদের সশস্ত্র বাহিনী বদ্ধপরিকর। তারা সারা পৃথিবীতে বিভিন্ন দেশে আপনার ব্লু হেলমেট মাথায় দিয়ে তারা কিন্তু পেশাদারিত্বের সঙ্গে, ইজ্জতের সঙ্গে কাজ করেছেন। আমি তাদের কাজের সুনাম শুনেছি ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমোর লেস্টেতে, মোজাম্বিকে, ইউগান্ডায়, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে, এবং বিশ্বের অন্যত্র, লেবাননে। আমরা মাঝখানে শুনেছি যে সেনাপ্রধান এবং চুপ্পুকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। দেখুন, পরিস্থিতি এমন একটা জায়গায় এসে উপনীত হচ্ছে, আইদার হয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় সেনাপ্রধান প্রিভেল করবেন, অথবা প্রফেসর ইউনূস এবং তার মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এইরকম একটি জায়গার দিকে ধাবিত হচ্ছে আপনার পরিবেশ পরিস্থিতি। এবং যেই রকমের ঘটনাগুলো ঘটছে একটার পর একটা, তাতে তেমনটাই মনে হয়। জি, আবার আমরা শুনেছি যে বিএনপি কেও মাইনাস করার একটা প্রচেষ্টা চলছে। তা আপনার কি মনে হয় আজকে সেনা প্রধান স্পষ্টভাবে যে বক্তব্যগুলো দিয়েছে, কারোকে করিডোর দেওয়া যাবে না, এটা পুরোপুরি অগ্রহণযোগ্য, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই কথাটা নিয়ে যেহেতু সরকার থেকে বলা হয়েছে ডিসেম্বর থেকে জুন, আজকে আগেও কিন্তু স্পষ্ট করেছে সেনা প্রধান যে ডিসেম্বরের মধ্যে বা 18 মাসের মধ্যে নির্বাচন। তা আপনার কি মনে হয় যে সেনা প্রধানের এই কথায় কোনো পরিবর্তন আসবে? আপনার যারা ছলনায় অভ্যস্ত, তাদের পক্ষে শেষ কথা বলে কিছু নেই, এবং সেই জন্যই আমি আমার পূর্ববর্তী বক্তব্যগুলোতে বলেছি, ইলেকশন হয়ে দাঁড়িয়েছে এমন একটি প্রপঞ্চ যেটা অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরিচিকার সামিল হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সবাই যদি আমরা সম্মিলিতভাবে মাননীয় সেনা প্রধানের এই যে আহ্বান, তার সঙ্গে একমত পোষণ করি, এবং তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি জাতীয় স্বার্থে, জনস্বার্থে আপনার একটি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট তৈরির প্রয়াসে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বদ্ধপরিকর থাকি, তাহলে প্রফেসর ইউনূস কিংবা খলিলুর রহমানদের মতো ব্যক্তিবর্গ যত বিশ্ববিখ্যাতই হন, যতগুলো নোবেল পুরস্কারই নিয়ে আসুন না কেন, তাদের ঝুড়িতে থাকুক না কেন, তারা কিন্তু এর অন্তরায় হতে পারবেন না। অফিসিয়ালি তাদেরও কিন্তু বলতে হবে যে আমরা নির্বাচন চাই। আপনার কাছে কি মানে এই যে নির্বাচন চাওয়া নিয়ে ভারতের সাথে সেনাপ্রধান এবং বিএনপি তিন পক্ষেরই একই মতামত, দেখুন, লার্জেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড,
আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ভারত বা যুক্তরাজ্যের মতো দেশগুলো যেগুলো গণতন্ত্রের সূতিকাগার বলে পরিচিত, তাদের অফিসিয়াল ন্যারেটিভ তো এরকমই হবে। তারা সবাই নির্বাচন প্রশ্নে আপোষহীন থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু অবাক হওয়ার কিছু। আচ্ছা, এখন যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, আমরা তো দেখতে পাচ্ছি এনসিপি এবং বিএনপি তো রাজপথে আছে, আরো কয়েকটি দাবি নিয়ে আরো অনেকে আছে। তো আমরা বিদ্যুৎ সমিতিকে দেখতে পাচ্ছি, আরো অনেক কিছু আছে। তো সব মিলে আপনার কাছে কি মনে হয় ঢাকা শহরে এখন একটা কিরকম পরিস্থিতি বিরাজ করছে? দেখুন, এটি হচ্ছে এখন সমাবেশের নগরী। যার যত রকমের দাবি দাওয়া আছে, যার যত রকমের অ্যাক্স আছে, সেটি তারা গ্রাইন্ড করার জন্য উন্মুখ। এবং আপনার এখানে নানান রকমের ট্রিটমেন্টও আমরা দেখতে পাচ্ছি। যারা এই শাসক রেজিমের সঙ্গে যুক্ত, তাদেরকে যথেষ্ট সদয় ভাবে আপনার টলারেট করা হচ্ছে। আর যারা এই রেজিমের সঙ্গে সংশ্লিষ্ট নন বা যারা সাসপেক্ট, তাদেরকে নির্দয়ভাবে আপনার আচরণ করা হচ্ছে। একটি দেশের নাগরিক কখনো এই রকমের বিসদৃশ্য ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলি বিমাতাসুলভ আচরণ, সেটা কখনোই জাস্টিফাই করতে পারি না। অন্তত আপনার একেবারে হেলম অফ অ্যাফেয়ার্সে যিনি আছেন, যিনি রাজদণ্ড হাতে নিয়ে আছেন, যমুনা, তার অফিসিয়াল রেসিডেন্স, সেখানে আপনার ভিন্ন ভিন্ন ট্রিটমেন্ট পাবেন, এটা তো হয় না। তাহলে এই যে মানবাধিকার বলুন, এই যে গণতন্ত্র বলুন, এই যে আপনার আইনের শাসন বলুন, সবকিছুর প্রতি তো বিধানগুলি দেখানো হয়। তা হচ্ছে, হয়েছে। একজন প্রশ্ন করেছে, এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ আজকে যে ভাষায় কথা বলছে তা ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই অশনি সংকেত। আবার এনসিপি বলছে বিএনপি নেতাদের, যেহেতু নাহিদ ইসলাম গতকালকে বলেছে বিএনপি নেতারা ম্যাচুরিটি দেখাচ্ছে না। তো আসলে কার ব্যবহার কেমন, মানে কে কেমন ব্যবহার করছে বলে মনে করেন রাজনীতিতে? এখন দেখুন, 1.5 হাত মানুষের যদি 3 হাত দাড়ি হয়, তাহলে যে দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে সেরকম একটি অবস্থা। কে সাবালক কে নাবালক, সেটা যদি সাবালকের শুনতে হয়, তাহলে তো অবস্থা এমন দাঁড়ায় যে ধরনী দ্বিধাও আমি প্রবেশ করি। এটা সে কারণেই বোধহয় বলা হয় যে বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।